নমস্কার, সবাইকে সুস্বাগতম জানাই আমাদের ইউথ ট্রেডের একটি স্পেশাল এপিসোডে। আমরা গত কিছু সপ্তাহ ধরে এফআইআই এর উপরে একটা চোখ রাখার চেষ্টা করেছি এবং তার সাথে ফিন ইনফ্লুয়েন্সাররা যারা ইউটিউবে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ভিডিও বানায় তাদেরকেও ফলো করার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম ফিন ইনফ্লুয়েন্সাররা কিন্তু এই কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে বাজারেতে তারা বলছে যে ক্র্যাশ আসবে, রিসেশনে যাবে আমেরিকা, তারপর নানা ধরনের ইকোনমিক নেগেটিভিটির সাথে ম্যাক্রো ইকোনমিকের অনেক তুলনা করে অনেক এভিডেন্স দিয়ে প্রকাশ করে দেখাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের মূল বক্তব্যটা থাকছে যে বাজারে একটা বড় ধস আসতে পারে। এবং এই যে জিনিসটা সূত্রপাত কোথা থেকে হয়? সূত্রপাত হয় আমেরিকার একজন বড় ইকোনমিস্ট, যে নাকি 2008 সালের যে বাবেলটা হয়েছিল এবং ক্র্যাশ হয়েছিল সেটা নাকি সে প্রেডিক্ট করতে পেরেছিল এবং অনেক দিন আগেই বলে দিয়েছিল যে এরকম ক্র্যাশ আসতে পারে। এবং সেইটা সত্যতা দেখানোর জন্য তারা এখানে বলছে যে এটা হয়তো সত্য হতে পারে, সেই জন্য নিয়ে বহু মানুষকে কিন্তু এই জায়গাটা তৈরি করেছে, ভয়ের একটা স্থিতি তৈরি করছে যে বাজারে ক্র্যাশ আসতে পারে। এবং ঠিক এই সুযোগটা নিয়ে লাভের গুড়টা কারা খেলো সেটাই কিন্তু আজকের আমাদের ভিডিওতে দেখার চেষ্টা করব। এবং এফআইআই, এফপিআই এবং এফডিআই দের যে একদম চরমতম স্ট্র্যাটেজি এখন বর্তমান সিচুয়েশনে চলছে সেটাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন আমাদের আজকে সেশনটি শুরু করা যাক। সেশন শুরু করার আগেই আমি বলে রাখি, এরকম বহু আমার বন্ধুরা রয়েছে যারা প্রথমবার শেয়ার বাজারে এসেছে, তাই এফআইআই, এফপিআই এবং এফডিআই এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝে না। দেখুন, এফআইআই কথার অর্থ হলো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, অর্থাৎ ফরেনে যে সমস্ত ব্যাংক বা ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড বা কোনো গভর্নমেন্ট যদি আমাদের দেশে যদি বিনিয়োগ করতে আসে তখন কিন্তু আমরা তাকে এফআইআই হিসেবে কাউন্ট করি। এফপিআই কাদেরকে বলি? ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, অর্থাৎ বাইরেকার যখন এনআরআইরা আমাদের দেশে বিনিয়োগ করে তাদেরকে আমরা এফপিআই বলি। আর এফডিআই বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টর, অর্থাৎ ধরুন কোনো বাইরের কোনো মানুষ আমাদের দেশে এসে কোম্পানি বা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগালো। সাপোজ এক্সাম্পল হিসেবে আমি ধরে নিই যে এলন মাস্ক আমাদের দেশে টেসলাকে নিয়ে এলো এবং ম্যানুফ্যাকচারিং করলো এবং সেটাকে সেল করলো বা এক্সপোর্ট করলো। তো এই বিনিয়োগটাকে আমরা কিন্তু অ্যাজ আ এফডিআই বিনিয়োগ হিসেবে দেখি। তো এফডিআই বিনিয়োগ কিন্তু সাধারণতভাবে লং টার্মে দেখা যায়, অর্থাৎ একটা বড় টাইম ফ্রেমের জন্য তারা আসে। তার কারণ তারা একটা কোনো প্ল্যান্ট ওপেন করতে, তারা কোনো বিজনেস স্টার্ট করতে একটা হিউজ সময়, একটা টাইম ফ্রেম লাগে, তাই ইনভেস্টমেন্টটা হয় একটা লং রেঞ্জের জন্য। বাট এফপিআই হলো হট মানি বলা হয় ফাইন্যান্সের ভাষায়। কেন হট মানি? তার কারণ যে কোনো সময় তারা কিন্তু সুযোগ বুঝে কিন্তু বেরিয়ে যায়, অর্থাৎ তারা শুধুমাত্র লাভের গুড়টা খেতে কোনো একটা দেশেতে আসে এবং তারা সবসময় ফোকাস করে যে গ্রোয়িং কান্ট্রিতে যার ইকোনমিক মোটামুটি স্টেবল রয়েছে সেই কান্ট্রিতে তারা ঢোকার চেষ্টা করে। এবার ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে যে ব্যাড এফপিআই এবং গুড এফপিআই এর মধ্যে তফাৎটা কোথায়। দেখবেন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও ইনভেস্টমেন্ট করছে, আবার কোনো একটা মরিশাসের একটা আননোন একটা ফার্মও ইনভেস্টমেন্ট করছে। আপনি ট্রাস্ট কাকে বেশি করবেন? ডেফিনেটলি গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। তাই এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, তাই বেসিক জিনিসটা আমি ক্লিয়ার করলাম। এবার আসুন আমাদের যে পজিশনকে নিয়ে। এই গত কিছু সপ্তাহ ধরে, দু এক সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন না ইউটিউবের পর্দা খুললেই যে কি ক্র্যাশ আসবে। কিন্তু যদি সত্যি ক্র্যাশ আসতো তাহলে কি এখানে এফআইআইরা কি বাইং করতো না? কারণ এফআইআইদের সবসময় ভিউ কি থাকে? এফআইআইদের ভিউ এটা থাকে যে আমরা সবসময় পজিটিভ পজিশন তখন ক্রিয়েট করব যখন মানুষের মধ্যে ভয় থাকবে, আর মানুষের মধ্যে যখনই লোভ থাকবে তখন কিন্তু আমরা নেগেটিভ পজিশন ক্রিয়েট করব। এবং যখন আমরা দেখতে পেলাম জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চে, এপ্রিলে, মেতে এই সময় মানুষের যে এসআইপি বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একদম পিক, একদম ওয়ার্ল্ড রেকর্ডে পৌঁছে গেল, তখন কিন্তু দেখা যাচ্ছিল এফআইআইরা কি করছে? ডিস্ট্রিবিউট করছে। বাট হঠাৎ করে দেখা গেল যে এই যে ক্র্যাশ বা এই যে রিসেশনের একটা সিনারিও তৈরি হচ্ছে, সেই সিনারিওর মধ্যে দেখা গেল যে জুনেতে যে নিট বেসিসে যে পজিটিভ নাম্বারে একটা বাইং দেখতে পাওয়া গেল এফআইআইদের তরফ থেকে। আর ডাটাটা কোথা থেকে নিচ্ছি আমি বলে রাখি, আমরা ডাটাটা জাস্ট মানি কন্ট্রোল থেকে নিয়েছি। তোমরা গুগল থেকে যাবে, গুগলে গিয়ে এফআইআই ডাটা সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, কাম টু দ্য টপিক। তো এই যে জুন মাসে যে ডাটাটা আমি নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে দেখানোর চেষ্টা করলাম, একটা জিনিস আমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে যে এই জুন মাসেতেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়েছে, ইলেকশন রেজাল্ট, এবং সেখানে একটা চরমতম ভলিটিলিটি আমরা দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে দেখুন
আজকের দিনে ম্যাক্সিমাম ইনভেস্টর কিন্তু ইউটিউব দেখে কিন্তু তারা বিনিয়োগ করতে আসে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকে যেটা ট্রেন্ড চলে তার কিন্তু বিপরীতটা কিন্তু হতেই দেখতে পাওয়া যায় কিছুদিন ধরে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যেমন কিছুদিন ধরে চলছিল যে আদানি নাকি ধ্বংস হয়ে যাবে, আদানি নাকি নষ্ট হয়ে যাবে, আদানির নাকি সব পচে গেছে। তারপর দেখা গেল আদানি এমনকি আবুধাবি থেকে ইনভেস্টমেন্ট নিয়ে চলে এলো, তখন আদানির শেয়ার গিয়ে বাউন্স ব্যাক করে দিল। আদানি পোর্টের কথা বলছি। এরপরে আমরা বললাম কিছুদিন আগে দেখা গেল যে ভোটের আগে এটা একটা প্রচার চলতে আরম্ভ করলো, ট্রেন্ড চলতে আরম্ভ করলো যে বাজার নাকি ইলেকশনে নাকি যেদিন রেজাল্ট আসবে সেদিনকে সকল কোন একটা পার্টি নাকি সে একদম বহুমতের সাথে জিতবে এবং বাজার নাকি আকাশ ফেরে উঠে যাবে। কিছু কিছু রিলসও আমি এরকম দেখতে পাচ্ছিলাম। তো সেখানে দেখা গেল এই যে বড় বড় যারা ইউটিউবার, সোকল্ড ইউটিউবাররা, তারা কয়েক মিলিয়ন ভিউজ নিচ্ছে কিন্তু শুধুমাত্র কি করে, একটা ভুয়া প্রচার করে। তারপরে দেখা গেল বাজার পড়ে গেল এবং ফাঁসলো কারা, রিটেল ইনভেস্টাররা। এবং আজকে দেখা যাচ্ছে কিছু গত 1-2 সপ্তাহে বাজার ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে নিউজটা একটা পাম্প করলো এবং সেই মুহূর্তে যারা ছোট বিনিয়োগকারী আছে, যারা নতুন বিগিনিয়ার, তারা ভয়তে কি করলো, মালটাগুলোকে সেল করতে থাকলো, অর্থাৎ শেয়ারগুলোকে সেল করতে থাকলো, ডিস্ট্রিবিউট করতে থাকলো এবং সেই জায়গাতে অ্যাকিউমুলেট কারা করলো, অ্যাকিউমুলেট করলো এফআইআই বা এফডিআই বা এফপিআইরা এসে, সরি নট এফডিআই, এফপিআইরা এসে অ্যাকিউমুলেট করলো আর ডিআইরাও কিছু অ্যাকিউমুলেট করলো। এবং ডিআই হিসাবে আমরা জানি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে তারাই অ্যাকিউমুলেট করলো ইনডাইরেক্টলি ওয়েতে। এবার বিষয়টা হচ্ছে যে তার মানে যারা এই বলতে চাইছে যে যে একটা ঘটনা ঘটবে তার ঠিক উল্টো ঘটনাটা ঘটছে, আর এটাই স্বাভাবিক। বাজারে ইজ আ জিরো সাম গেম, অর্থাৎ এখানে কেউ একজন প্রফিট করলে আর একজনকে লস করতে হবে। তাই এখানে কি দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডটা চলছে তার বিপরীতে গিয়ে কিন্তু এফআইআইরা পজিশন নিচ্ছে। আপনারা দেখুন, একটা আমি আপনাদেরকে প্রমাণও দেখাই, এখানে প্রমাণ না দেখালে এখানে হয়তো উত্তরটা আসবে না। যে এই জায়গাতে যদি আমি ক্লিক করি, জুন 2024-এ গিয়ে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবেন যে গত 2-1 সপ্তাহ ধরে যেখানে কথা উঠছিল বাজারে ক্র্যাশ আসবে এবং সেই সপ্তাহটাই কিন্তু একটা চরমতর বাইং কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং যে দিনটা 19শে জুনে যেখানে বড় বড় ইউটিউবাররা কি বানাচ্ছিল, যে ক্র্যাশ আসবে ভিডিও বানাচ্ছিল, সেই 19 জুনেতে কিন্তু প্রায় 8,000 কোটি টাকার কাছে কিন্তু এখানে কি দেখা গেছে, বাইং করতে দেখা গেছে এফআইআইদের। এবং 7,000 কোটি টাকার কাছে দেখতে পাওয়া গেছে কাদের, আমাদের ডিআইআইদের। অর্থাৎ আমি রাউন্ড ফিগারে বলি 15,000 করোড়ের কাছে কিন্তু বাইং হতে দেখতে পাওয়া গেছে। তো এই যে 15,000 করোড়ের কাছে যে বাইংটা হতে দেখতে পাওয়া গেল, এইটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী কারা ছিল? ডেফিনেটলি ইউটিউবাররা ছিল। তার কারণ এই সেলিংটা এলো কোত্থেকে, যেখানে দেখা যাচ্ছে আমাদের পার্টিসিপেন্ট বাজারে কজন, আমাদের এফআইআইরা রয়েছে পার্টিসিপেন্ট হিসাবে, আমাদের প্রোরা অর্থাৎ যারা প্রোপাইটার ডেস্ক তারা সাধারণতভাবে এফএনওতে বেশি অ্যাক্টিভ থাকে, তারা স্টকের দিকে বেশি যায় না। আর কারা রয়েছে, ক্লায়েন্টরা রয়েছে। আর রয়েছে কারা, যারা হচ্ছে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা, অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো। তো এখানে যদি দেখা যায় যে এফআইআইরা বাই করছে এবং ডিআইআইরাও বাই করছে, তাহলে সেল তারা কারা করছে? ডেফিনেটলি ক্লায়েন্টরা সেল করছে, তবেই না এরা দুজন অ্যাকুমুলেট করতে পারছে। তাহলে এবার আপনারা বুঝুন যে স্ট্র্যাটেজিটা কি, যে বাইরের একটা নিউজ একটা ছড়ালো, সেইটাকে দেখে দুটো ইউটিউবার, পপুলার ইউটিউবার ভিডিও বানালো, ভিউজ গেইন করলো, তাদেরকে দেখে একদম কপিক্যাট হিসাবে ছোট ইউটিউবাররা খালি কপি করতে থাকলো যে ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে, ক্র্যাশ আসবে। আর সেটা দেখে ক্লায়েন্টরা বিক্রি করে বেরিয়ে গেল আর শুধুমাত্র লাভের গুড়টা খেয়ে চলে গেল কারা? এফআইআইরা। তারপরেও আবার দেখুন, তারপরেও আমরা দেখাচ্ছি যে এইখানে দেখুন আবারও বড় বাইং। তো এই যে বাইংগুলো হচ্ছে, এই বাইংগুলো আমাদেরকে কি ইন্ডিকেশন দেয়? এই বাইংগুলো হচ্ছে এটাই আমাদেরকে ইন্ডিকেশন দেয় যে ওয়েট অ্যান্ড সি, বাজারকে অপেক্ষা করুন এবং অবজার্ভ করতে থাকুন, বাজারকে ওয়েট করে অবজার্ভ করতে থাকুন। আর একটা বিষয়, আপনারা কিভাবে বুঝবেন যে এফআইআই বা এফপিআইরা কোন স্টকে বা কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করছে? তার জন্য এখানে এনএসডিএল থেকে একটা ডাটা পাবলিশ করা হয়, যেখানে আমরা ফরেন যারা ডাইরেক্ট ইনভেস্টার আছে তাদের একটা কিন্তু আমাদের ফরেনিটি সেক্টর এফপিআই ইনভেস্টমেন্ট, আমরা ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা কিন্তু যেখানে বিনিয়োগ করছে সেখানে একটা ডাটা আসে, যেখানে আমরা কি দেখতে পাই যে
এই জায়গায় আমরা দেখতে পাই যে কোন সেক্টরে টাকা ঢুকছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কিছু দিনে কিন্তু রিয়েলিটি সেক্টরে কিন্তু একটা বেশ ভালো ইনভেস্টমেন্ট ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং টেলিকমিউনিকেশন সেক্টরে কিন্তু একটা বিশেষ ভালো ইনভেস্টমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনারা বলুন, এই যে টেলিকমিউনিকেশন সেক্টরে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এই ইনভেস্টমেন্টটা কবে থেকে হয়েছে? এই ইনভেস্টমেন্টটা শুরু হয়েছে মে 16 মানে মে 16 থেকে 31 দেখতে পাচ্ছেন, মে 16 থেকে 31-এ এবং 1 জুন থেকে 15 জুনে। অর্থাৎ একটা জিনিস বুঝুন, রিচার্জ প্ল্যান বাড়লো 2-1 দিন আগে। রিচার্জ প্ল্যান, আমাদের যে রিচার্জের যে প্ল্যান সেটা বাড়লো কদিন আগে? কিছুদিন আগে, কয়েকদিন আগে রিচার্জ প্ল্যানটা বেড়েছে। কিন্তু ইনভেস্টমেন্ট অর্থাৎ ফরেনরা ইনভেস্টমেন্ট করতে আরম্ভ করেছে কবে থেকে? মে মাস থেকে। তার মানে ভাবুন যে তারা লাভের গুড়টা কিভাবে খায়। যে এখানে টেলিকমিউনিকেশন সেক্টরে এরা যে এন্ট্রি নিচ্ছিল, সত্যি কথা বলতে কি আমার মাথায় এই জায়গাটা আসেনি যে এই রকম ইকোনমিক সিচুয়েশনে আমাদের মানে আম্বানি বলো বা এয়ারটেল বলো বা ভোডা বলো, তারা রিচার্জ বাড়াতে পারে বলে। তো এখানে দেখা গেল যে রিচার্জ বাড়লো এবং সেই শেয়ারের মধ্যে কিন্তু মোমেন্টাম দেখা গেল এবং লাভের গুড়টা কিন্তু এফপিআইরা খেয়ে বেরিয়ে গেল। এবং তার সাথে আমি আরো এভিডেন্স দেখাচ্ছি। দেখুন, এভিডেন্স ছাড়া কোনো কথা হয় না। এভিডেন্স দেখাচ্ছি, দেখুন ভেটেরিনারি সেক্টর আবার আসছি, তার আগের মাসে আগের এটা যান মে 31 যে ডাটাটা এসছে সেখানে যান, সেখানেও দেখতে পাবেন যে এই টেলিকমিউনিকেশন যে সেক্টরটি রয়েছে, এই যে টেলিকমিউনিকেশন সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন, টেলিকমিউনিকেশন সেক্টরের যদি দেখি যে মে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কি হয়েছিল, মে 1 তারিখ থেকে 15 তারিখ কিন্তু এখানে সেল করতে দেখা গেছিল। অর্থাৎ তার মানে 15ই মে থেকেই কিন্তু তাদের কাছে একটা নিউজ ছিল যে নেক্সট কিছু মাসের মধ্যে কিন্তু রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে। সো এন্ট্রি ইন টেলিকমিউনিকেশন সেক্টর এবং সেখান থেকে কিন্তু একটা মুনাফা গেইন করা যাবে। তাই আমরা যদি এফআইআই এবং এফপিআইদের সাথে যদি আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। সেটা কি ভাবতে হবে? যে সোশ্যাল মিডিয়াতে যাই ভিডিও আসুক না কেন, এমনকি আমিও যেই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাকে দেখে বেশি আপ্লুত হয়ে গেলে হবে না যে হ্যাঁ ঠিক আছে একটা কিছু জানলাম শিখলাম। এবার আপনাকে জাস্টিফাই করতে হবে এটা কতটা সঠিক বা কতটা বেঠিক। এবং তার সাথে আরো একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে এই যে ফর্টিনিটি যে ডাটাটা আসে, এই ডাটাটা হচ্ছে ধরো এই জুলাই 3 তারিখে লাস্ট 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জুনের যে ডাটাটা সেটা এই 3 জুলাই পেয়ে যাবে। অর্থাৎ নেক্সট 15 দিনের ডাটা 3 তারিখে পেয়ে যাবে। তো সেখানেও তুমি দেখবে মোটামুটিভাবে টেলিকমিউনিকেশন হয়তো একটা কোয়ান্টিটি বাড়ানোর একটা সম্ভাবনা বা ইনভেস্টমেন্ট বাড়ানোর সম্ভাবনা থাকবে বা দেখা যাবে, পজিটিভ ইনভেস্টমেন্ট দেখা যাবে। এবং তাহলে একটা এফআইআই বা এফপিআই ফরেনে বসে তারা কিন্তু আগে থেকেই বুঝে যায় যে একটা কোনো সিচুয়েশন, কোনো একটা জায়গাতে কি কি ঘটনা ঘটছে। যেমন ইলেকশন রেজাল্ট বেরোনোর আগেই এফআইআই এবং এফপিআইরা কিন্তু ফিউচারে কিন্তু শর্ট করেছিল। তো সেই জায়গাটা কিন্তু কেউ কিন্তু খেয়াল করেনি বা দেখেনি। যাই হোক, এটাই হলো স্ট্র্যাটেজি যে এই ডাটাটা এনএসডিএল ওয়েবসাইট থেকে পাওয়া যায় এবং এর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে গিয়ে যদি তোমরা এটাকে ট্র্যাক করো এবং সুন্দরভাবে স্ট্রাকচারাল ওয়েতে যদি তোমরা বানিয়ে রাখো, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে কোন কোন সেক্টরে কোন কোন সময় কোনো মুভ বা একটা আপ ট্রেন্ড আসতে পারে। যেমন আমরা পূর্বেও একটা দেখেছি যে যখন রেলওয়েজ এবং ক্যাপিটাল গুডস সেক্টরে অর্থাৎ ক্যাপেক্স যে সেক্টরটা আছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার হাইওয়েজ রেলওয়েজে কাজে লাগে, সেই সেক্টরেতে কিন্তু এই এফআইআইরা বা এফপিআইরা 2022 সাল থেকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চালু করেছিল। তারপরে 22-এর বাজেট আসে, হালকা ফুলকা রেলওয়ের বাজেট বাড়ানো হয়, একটা মুভমেন্টাম হয়তো দেখতে পাওয়া যায়। 23-এ এসে একটা দুর্দান্ত একটা ইনফ্রাস্ট্রাকচারের উপরে বাজেট আসে এবং একটা ফুল ফেজে গ্রোথ আমরা দেখতে পাই এবং সেই গ্রোথটার মজা কিন্তু তারা অনেক দিন আগে থেকে বুঝে গিয়েছিল যে ইনফ্রাস্ট্রাকচার বাজেট আসতে চলেছে। তো এই এফআইআই এবং এফপিআইদের যদি আমরা ট্র্যাক করি তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো হবে। এবং এর সাথেই শেষ করছি, ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, ভালোবাসা দেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক করতে হবে। আর যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে বা মন্তব্য করা থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।